শুনতে পাচ্ছ তাই না? আর আমরা আপনাকে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, স্ক্রিন শেয়ার হচ্ছে। আচ্ছা। আমরা জানি যে সংবিধান হচ্ছে লিখিত এবং অলিখিত যে আইন সেগুলোর সমষ্টি হচ্ছে সংবিধান। সংবিধান রাষ্ট্রের দলিল। আর সংবিধান সম্পর্কে সবচেয়ে যে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন এরিস্টটল। তিনি বলেছেন যে রাষ্ট্র কর্তৃক বাছাইকৃত জীবন প্রণালী হলো সংবিধান। রাষ্ট্র নিজের জন্য যা বেছে নিয়েছে সেটাই হচ্ছে সংবিধান। এটা এরিস্টটল বলেছেন। আমরা জানি যে অলিখিত সংবিধান রয়েছে বিশ্বের 4টা দেশের, আর সব সংবিধানই মূলত লিখিত। সেটা হচ্ছে ব্রিটেন, স্পেন, নিউজিল্যান্ড, সৌদি আরব। ব্রিটেন, স্পেন, নিউজিল্যান্ড, সৌদি আরব, এই 4টা দেশের সংবিধান হচ্ছে অলিখিত। আর সংবিধান হিসেবে কোরআন শরীফ গ্রহণ করেছে একটা দেশ বিশেষ, সেটা হচ্ছে ইরান। সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? স্যার, ভারতের। ভারতের। সবচেয়ে বড় সংবিধান ভারতের। আর এখানে অনুচ্ছেদ রয়েছে কয়টা? 448টা স্যার। 448টা। আর সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে? যুক্তরাষ্ট্রের। অনুচ্ছেদ কয়টা আছে? 7টা স্যার। অনুচ্ছেদ 33টা। সবচেয়ে ছোট সংবিধান আমেরিকার, যেখানে অনুচ্ছেদ রয়েছে 33টা। তারপর হচ্ছে সংবিধান প্রণয়নের ইতিহাসটা যদি দেখি আমরা, 26শে মার্চ 71 থেকে 16 ডিসেম্বর 72 পর্যন্ত 2টা অন্তর্বর্তীকালীন সংবিধান চালু ছিল। প্রথমটা হচ্ছে 26শে মার্চ 1971 থেকে 10 জানুয়ারি 1972, অর্থাৎ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস এই পর্যন্ত ছিল একটা। বঙ্গবন্ধু দেশে আসার পর থেকে পরবর্তী সংবিধান কার্যকর হওয়ার আগ পর্যন্ত ছিল আরেকটা। এই 2টা অন্তর্বর্তীকালীন সংবিধান ছিল। আর অন্তর্বর্তীকালীন সংবিধান হিসেবে ব্যবহৃত হয়েছিল 26শে মার্চের স্বাধীনতার যে ঘোষণাপত্র সেটা, যেটা আনুষ্ঠানিকভাবে পঠিত হয়েছিল 10 এপ্রিল 1971 সালে। আচ্ছা। তারপরে যদি আমরা যাই, সেটা হচ্ছে 23শে মার্চ 1972 সালে গণপরিষদ আদেশ জারি করা হয়েছিল। আচ্ছা, গণপরিষদ বিষয়টা কি? গণপরিষদ একটু বুঝিয়ে বলতে পারবা কেউ? আর কোন একটি দেশ যখন প্রথম স্বাধীন হয়, তখন সংবিধান কার্যকর হওয়ার পূর্ব পর্যন্ত যে যে আইনসভা সংবিধান প্রণয়ন ও যে শাসন সংক্রান্ত আইন প্রণয়ন করে, সেটাই গণপরিষদ। জি, সেটা গণপরিষদ। অর্থাৎ তুমি বলতে চাচ্ছ সেটা যে কোনো দেশ স্বাধীন হওয়ার পরে নতুন সংবিধান কার্যকর হওয়ার আগ পর্যন্ত, বা নতুন আইনসভা গঠিত হওয়ার আগ পর্যন্ত আইনসভার কাজ করে যেটা, যেটা হচ্ছে সংবিধান প্রণয়ন করে এবং বাস্তবায়ন করার যে দায়িত্বটা পালন করে, সেটি হচ্ছে গণপরিষদ। গণপরিষদ। জি স্যার। হ্যাঁ, বাংলাদেশে গণপরিষদ গঠিত হয়েছিল 1971 সালের 16 ডিসেম্বর। কিন্তু তখন বাংলাদেশে কোনো সংবিধান ছিল না, কোনো নির্বাচন ছিল না, স্বাধীন বাংলাদেশে কোনো নির্বাচিত প্রতিনিধি ছিল না। কিন্তু গণপরিষদটা একটা গঠন করতে হবে তখন। গণপরিষদ আদেশের মাধ্যমে গণপরিষদ গঠন করে, এবং এই গণপরিষদের সদস্য হয়েছিল যারা 1970 সালের নির্বাচনে নির্বাচিত হয়েছিল। সেই প্রতিনিধিদের মধ্যে 403 জন বা 404 জন মতান্তরে, 403 জন ধরি আমরা, যদি 403 জন প্রতিনিধি ছিল। কারণ গণপরিষদে 1970 সালে তো নির্বাচিত প্রতিনিধি পূর্ববঙ্গ থেকে, পূর্ব পাকিস্তান বা পূর্ববঙ্গ থেকে নির্বাচিত প্রতিনিধি ছিল 600+, 669 এরকম। সেখান থেকে কেউ মারা গিয়েছিল, কেউ হচ্ছে গণ হত্যায় জড়িত ছিল, কেউ রাজাকার ছিল, এগুলো বিভিন্নভাবে বাদ দিয়ে হচ্ছে 403 জনকে নিয়ে গণপরিষদ গঠিত হয়েছিল। এখানে একটা লেখা আছে, আমরা এটা বিস্তারিত পড়ে নিব।
পরবর্তীতে। আচ্ছা, এখন দেখি গণপরিষদ যে হয়েছিল, সেই গণপরিষদের প্রথম অধিবেশনটা বসছিল কবে? গণপরিষদের প্রথম অধিবেশন বসছিল 10 এপ্রিল 1972 সালে, অর্থাৎ 23 মার্চ গণপরিষদ আদেশ জারি করা হয় এবং 10 এপ্রিল গণপরিষদ গঠিত হয়। গণপরিষদের সদস্য সংখ্যা ছিল 403 জন, মতান্তরে 404 জন। গণপরিষদের প্রথম সভাপতি ছিল কে? এই যে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, এবং প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। এবার আমরা আব্দুর রশিদ সম্পর্কে একটা ভিডিও দেখি। ভাষা আন্দোলনের ইতিহাসে বাঙালির চেতনার মহানায়ক। সাউন্ড শোনা যাচ্ছে কিনা? সাউন্ড শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে। ভাষা আন্দোলনের ইতিহাসে বাঙালির চেতনার মহানায়ক মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ একটি নাম, একটি ইতিহাস, একটি দেশ রাষ্ট্র সার্বভৌমত্বের মহানায়ক, আজন্ম সংগ্রামী এক সিপাহসালার বাংলা ও বাঙালির স্বাধিকার আন্দোলনের পুরোধা। তিনি হলেন ইতিহাসের সেই প্রথম ব্যক্তি যিনি 1952 সালে 21শে ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের প্রতিবাদে নুরুল আমিন সরকারের বিরুদ্ধে প্রথম সিংহের মতো গর্জে উঠেছিলেন এবং পার্লামেন্ট থেকে 35 জন সদস্য নিয়ে তার নেতৃত্বে বিদ্রোহ করেন এবং তিনি গ্রেপ্তার হন। 21শে হত্যাকাণ্ডের প্রতিবাদে আইন পরিষদে এটি প্রথম প্রতিবাদ। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বেলা 3:30টায় পূর্ববঙ্গ পরিষদের অধিবেশন শুরু হয়। মাত্র ঘণ্টা কয়েক আগে ছাত্রদের উপর গুলি চালানোর প্রতিবাদে অধিবেশন সেদিনের জন্য স্থগিত রাখার দাবি জানান মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। তিনি বলেন, জনাব স্পিকার সাহেব, প্রশ্নোত্তরের পূর্বে আমি আপনার কাছে একটা নিবেদন করতে চাই। যখন দেশের ছাত্ররা, যারা আমাদের ভাবি আশা ভরসা স্থল, পুলিশের গুলির আঘাতে জীবনলীলা সাঙ্গ করছে, সেই সময় আমরা এখানে বসে সভা করতে চাই না। প্রথমে ইনকোয়ারি, তারপর হাউস চলবে। 21শে ফেব্রুয়ারি হত্যার প্রতিবাদে এটাই ছিল আইন পরিষদের প্রথম বক্তব্য। শুধু কি তাই, এই মাওলানা সেই মাওলানা যিনি প্রথম বাঙালি হিসেবে পার্লামেন্টে বাংলা ভাষায় বক্তৃতা করে বাংলার সম্মান উঁচু করে ইতিহাস সৃষ্টি করেছিলেন। পাকিস্তান গণপরিষদের প্রথম বাংলায় বক্তৃতা 1952 সালের 12ই আগস্ট। সব ভ্রুকুটি অগ্রাহ্য করে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ পাকিস্তান গণপরিষদে বাংলায় বক্তৃতা শুরু করেন। পশ্চিম পাকিস্তানি গণপরিষদ সদস্যরা নানা উপহাস করে এ সময় তর্কবাগীশকে নিবৃত্ত করার চেষ্টা করেন, কিন্তু উপহাস উপেক্ষা করেই তর্কবাগীশ বাংলায় বক্তব্য দেন। বাংলায় বক্তৃতা রেকর্ড করার জন্য ওই সময় আইনসভায় কোনো ব্যবস্থা ছিল না। মাওলানা তর্কবাগীশ বেশ কয়েকবার স্পিকারের দৃষ্টি আকর্ষণের পর পাকিস্তান গণপরিষদে বাংলা বক্তৃতা রেকর্ড করার জন্য লোক নিয়োগ করা হয়। এর আগে পাকিস্তান গণপরিষদের কোনো সদস্য বাংলায় বক্তৃতা করেননি। তিনি আন্দোলনের মাধ্যমে পাকিস্তান পার্লামেন্টে বাংলা বক্তৃতা চালু ও বাংলা ভাষা রেকর্ড করার প্রথা চালু করে এক ঐতিহাসিক অবদান সৃষ্টি করেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে 52 ভাষা আন্দোলন হয়ে 71-এর মুক্তিযুদ্ধে তিনি ছিলেন আপোষহীন এক নেতা। মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ 1919 সালে খিলাফত আন্দোলন, 1922 সালে স্বাধীনতা আন্দোলনের স্বপ্নশিরি ক্ষেত্র ঐতিহাসিক সলঙ্গা বিদ্রোহ এর নেতৃত্ব দেন। এরপর থেকে আজীবন বাংলা ও বাঙালির অধিকার আদায়ের আন্দোলনে তিনি ছিলেন আপোষহীন এক বীর সিপাহসালার, বিদ্রোহী এক যোদ্ধা, মুক্তিকামী মানুষের চেতনার মহানায়ক। 1956 সাল থেকে 1967 সাল পর্যন্ত তিনি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি। তার হাত ধরেই তৈরি হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নেতা। 70-এর নির্বাচনে তিনি আওয়ামী লীগ প্রার্থী হিসেবে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। 71-এর স্বাধীনতা সংগ্রামে তিনি ব্যাপক জনমত তৈরির লক্ষ্যে মাঠে ময়দানে জনগণকে মুক্তি সংগ্রামে উদ্বুদ্ধ করতেন। তিনি সর্বশেষে স্বাধীন বাংলাদেশের জনমত তৈরির লক্ষ্যে গঠন করেন ওলামা পার্টি। পাকিস্তান হানাদার বাহিনী তার নাম দিয়েছিল কাপের মাওলানা। তারা তার বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। দুজন মাওলানা আমাদের জাতি গঠনের ইতিহাসে কিংবদন্তি হয়ে আছেন।
বাঙালির প্রতিটি আন্দোলন সংগ্রামে তাদের রয়েছে বলিষ্ঠ অবদান। এর একজন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, অন্যজন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশকে নিয়ে দ্বিতীয় পর্ব দেখতে অবশ্যই চ্যানেলের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে আচ্ছা, গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন তর্কবাগীশ আর প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। আচ্ছা, এই শাহ আব্দুল হামিদ, আচ্ছা, শাহ আব্দুল হামিদের সাথে ডেপুটি স্পিকার ছিলেন গণপরিষদের মোহাম্মদুল্লাহ। এই মোহাম্মদুল্লাহ আবার স্বাধীন বাংলাদেশের প্রথম স্পিকার। অর্থাৎ গণপরিষদের সভাপতি ছিলেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ, প্রথম ডেপুটি স্পিকার মোহাম্মদুল্লাহ। এটা হচ্ছে গণপরিষদের। কিন্তু যখন স্বাধীন বাংলাদেশ হয়, স্বাধীন বাংলাদেশের প্রথম স্পিকার ছিলেন এই মোহাম্মদুল্লাহ, যিনি ছিলেন গণপরিষদের ডেপুটি স্পিকার। তিনি হয়ে গিয়েছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম স্পিকার, এবং তার সাথে ছিলেন মোহাম্মদ বাইতুল্লাহ, তিনি ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম ডেপুটি স্পিকার। এবার আসে সংবিধান রচনা কমিটি। সংবিধান রচনা কমিটির জন্য 34 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছিল, যেটার প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন। তার সাথে একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু, এবং একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন সুরঞ্জিত সেন গুপ্ত। এবার আসে সংবিধান বিষয়। সংবিধান বিষয় হচ্ছে, এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়। একটা হচ্ছে 11 অক্টোবর 1972, এটা আমাদেরকে মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। 11 অক্টোবর 1972 সর্বশেষ বৈঠকে খসড়া সংবিধান সর্বসম্মতিক্রমে চূড়ান্ত অনুমোদন পায়। এবং 12 অক্টোবর, 11 অক্টোবর হচ্ছে যেটা হচ্ছে খসড়া সংবিধান, সেটা চূড়ান্ত অনুমোদন পায়। এবং 12 অক্টোবর হচ্ছে গণপরিষদে প্রথম পেশ করা হয় বিল আকারে। আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেন খসড়া সংবিধান বিল আকারে গণপরিষদে প্রথম পেশ করে 12 অক্টোবর 1972। এটা খুবই গুরুত্বপূর্ণ, 12 অক্টোবর 1972। আর একটা গুরুত্বপূর্ণ তারিখ হচ্ছে 4 নভেম্বর 1972। এর আগে হচ্ছে 18 থেকে 30 অক্টোবর পর্যন্ত সংবিধানটা ঠিকঠাক আছে কিনা বা কোনো ভুল ত্রুটি এখানে হয়েছে কিনা, এগুলা বিভিন্ন অধিবেশনে বিভিন্ন ভাবে এটাকে আলোচনা করা হয়, বিভিন্ন দফা ধরে ধরে এটা আলোচনা হয়। এবং ফাইনালি 4 নভেম্বর 1972 সাল স্বাধীন বাংলাদেশের সংবিধানের খসড়া গৃহীত হয় গণপরিষদ কর্তৃক। এই দিনটাকে বলা হয় স্বাধীন বাংলাদেশ সংবিধান দিবস। এই দিনটাকে বলা হয় সংবিধান দিবস, যেটা বাংলা ছিল 1379 এবং 18 কার্তিক। বাংলাদেশের সংবিধান দিবস হচ্ছে 4 নভেম্বর 1972, 1379 বাংলা, 18 কার্তিক। বাংলাদেশের সংবিধান গৃহীত হয় গণপরিষদ কর্তৃক। যদি গণপরিষদ না থাকে সেক্ষেত্রে ডক্টর কামাল হোসেন লিখতে হবে। ও সরি, বাংলাদেশ সংবিধানের রচয়িতাটা লিখতে হবে ডক্টর, গণপরিষদ রচয়িতা হবে গণপরিষদ। আর যদি না থাকে তাহলে হবে এটা ডক্টর কামাল হোসেন। তফসিল ছিল 4টা। প্রতিষ্ঠাকালীন সংবিধানে তফসিল ছিল 4টা, কিন্তু আমরা বর্তমানে তফসিল দেখি 7টা। এই 7টার বাকি 3টা যুক্ত করা হয়েছে 11 সালে 15তম সংশোধনীর মাধ্যমে। বাকি 3টা যুক্ত করা হয়েছিল। 3টা কি কি ছিল? 3টা ছিল 25শে মার্চের ঘোষণা একটা, না 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ, 7ই মার্চের ভাষণ, সাতই মার্চের 26শে মার্চের হচ্ছে স্বাধীনতার ঘোষণা, আর হচ্ছে 10ই 10ই এপ্রিলের এপ্রিলের হুম স্বাধীনতা ঘোষণাপত্র। হুম এই 3টা যুক্ত করা হয়েছিল 15তম সংশোধনীর মাধ্যমে 2011 সালে। তফসিল হচ্ছে গিয়া এটা আর কি, যে আইনের কোনো ধারার যদি বিস্তারিত প্রয়োজন পড়ে, তখন কোনো ধারা বিস্তৃত পরিধির জানার জন্য এক্সট্রা যেটা উল্লেখ থাকে আর কি, এক্সটেনশন করা হয়, সেটি হচ্ছে তফসিল। আচ্ছা, এই 3টা হচ্ছে পরবর্তীতে যুক্ত করা হয়।
বিভিন্ন সময় দেখা যায় যে পরীক্ষার যে প্রশ্নগুলো আসে সেগুলো এই তিনটা থেকে বেশি আসছে বিগত 15 বছরে। এখন হয়তো 5 নাম্বার না আসতে পারে, 6 নাম্বার না আসতে পারে, 7 নাম্বার আসতে পারে। কারণ এখন প্রশ্নপত্রে তো বঙ্গবন্ধুর নাম হয়তো উল্লেখ থাকবে না, কোনো প্রশ্ন হয়তো বঙ্গবন্ধুর নামই থাকবে না, বঙ্গবন্ধুর নাম থাকে এরকম কোনো প্রশ্ন হয়তো হবে না। সেই জন্য 7 নাম্বারটা গুরুত্বপূর্ণ দেখা যেতে পারে, 7 নাম্বার। আর বাকি প্রথম যে 4টা ওইখান থেকে খুব কম আসতো পরীক্ষায়। তবে এখন হয়তো প্যাটার্ন চেঞ্জ হইতে পারে, কারণ এতদিন তো এই তিনটা থেকে আসতো। এখন যেহেতু এই তিনটা, দুইটা থেকে আসতে পারবে না, 5 এবং 6 আসবে না, সেক্ষেত্রে হয়তো প্রথমে যে 4টা আছে সেগুলোকে হয়তো গুরুত্ব দিতে হবে। এখানে হচ্ছে বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্ন আসছে সেগুলো হচ্ছে 2023 সাল পর্যন্ত, 2023-এর ডিসেম্বর পর্যন্ত যত পরীক্ষায় আসছে সেগুলো আমি এখানে উল্লেখ করেছি। তোমাদেরকে এগুলো আমি হচ্ছে পিডিএফ করে দিয়ে দিব, অসুবিধা নেই। এবার আসি আমরা ভাগ। আমরা জানি যে সংবিধানের স্যার, প্রস্তাবনার উম, সংবিধানের প্রথম 4টা তফসিলের বিষয়বস্তু কি ছিল? আচ্ছা, প্রথম তো 4টা তফসিলের যে বিষয়বস্তু সেটা কি এখন বলবো নাকি হচ্ছে লিখে দিব? উম, একটু এখন আপাতত বলেন স্যার। আচ্ছা, প্রথম তফসিলটা ছিল অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন, এটা ছিল প্রথম তফসিল। দ্বিতীয়টা ছিল রাষ্ট্রপতি নির্বাচন। তৃতীয়টা ছিল শপথ ও ঘোষণা, রাষ্ট্রপতির শপথ এবং ঘোষণা। 4 নাম্বারটা ছিল ক্রান্তিকাল ও অস্থায়ী বিধানমালা। এখন এই 4টা থেকে তোমার যে চতুর্থ তফসিল যেটা, সেটা নিয়ে মাঝে মধ্যে এক দুইটা প্রশ্ন আসছে আর কি। চতুর্থ তফসিল যেটা 4 নাম্বার, ক্রান্তিকাল ও অস্থায়ী বিধানমালা। আর বাকি যে প্রথম তিনটা, এখান থেকে কোনো প্রশ্ন আসে নাই। তো এখন হচ্ছে তোমার তোমাদের বিসিএস পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত যে পরীক্ষাগুলো হবে সেগুলোর প্রশ্নগুলো একটু দেখতে হবে যে সংবিধান থেকে কোন কোনগুলো আসছে। কারণ এগুলো তো বিগত বছর দেখলেই তোমার একটা ধারণা হবে যে 5, 6, 7 এই তিনটা তফসিল যখন মানে প্রশ্নের বাইরে থাকবে, তখন প্রথম 4টাকে গুরুত্ব দিবে, কারণ তফসিল থেকে তো একটা প্রশ্ন করতেই পারে। সংবিধান থেকে যদি আসে 2-3টা প্রশ্ন, তফসিল থেকে আসতে পারে। সেক্ষেত্রে দেখতে হবে যে কোনটাকে গুরুত্ব দেওয়া হয়। আচ্ছা, এবার আসি সংবিধানের। আমরা জানি যে প্রস্তাবনা কয়টা? একটা প্রস্তাবনা, 7টা তফসিল, 11টা ভাগ, 153টা অনুচ্ছেদ। এখন আমরা দেখব এই যে 11টা ভাগ, এই 11টা ভাগ দেখব, অর্থাৎ 11টা ভাগের মধ্যে কোন ভাগে কোনগুলো আলোচনা করা হয়েছে, কোন বিষয়, এবং কত থেকে কত অনুচ্ছেদ কোন কোন তফসিলে কোন কোন ভাগে পড়েছে, এইগুলো আমরা একটু দেখব। প্রথম ভাগ যেটা, সেটা হচ্ছে প্রজাতন্ত্র, যেখানে 1 থেকে 7 অনুচ্ছেদ। দ্বিতীয় ভাগ হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সেখানে অনুচ্ছেদ রয়েছে 8 থেকে 25। আর তৃতীয় ভাগ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, মৌলিক অধিকার, যেখানে অনুচ্ছেদ রয়েছে 26 থেকে 47। বিসিএস বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন সরাসরি এইভাবে আসে যে বাংলাদেশের মৌলিক অধিকারগুলা সংবিধানের কোন ভাগে বা কোন অধ্যায়ে আলোচনা করা হয়েছে, তৃতীয় ভাগ বা তৃতীয় অধ্যায়ে। এইভাবে প্রশ্ন আসে অনেক সময়। 4 নাম্বারে আলোচনা করা হয়েছে চতুর্থ ভাগে নির্বাহী বিভাগ, যেখানে অনুচ্ছেদ রয়েছে 48 থেকে 64। তারপরে হচ্ছে পঞ্চম ভাগে আলোচনা করেছে আইনসভা, যেখানে অনুচ্ছেদ রয়েছে 65 থেকে 93। ষষ্ঠ ভাগে বিচার বিভাগ, যেখানে অনুচ্ছেদের আলোচনা করা হয়েছে 94 থেকে 117। সপ্তম ভাগে নির্বাচন, সেখানে হচ্ছে 118 থেকে 126 অনুচ্ছেদ।
অষ্টম ভাগে হচ্ছে সিএজি, যেটাকে বলা হয় মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সিএজি, এটা আলোচনা করা হয়েছে। নবম ভাগে হচ্ছে পিএসসি বা সরকারি কর্ম কমিশন। দশম ভাগে সংবিধান সংশোধন। 11 ভাগে হচ্ছে বিবিধ। এখান থেকেও প্রশ্ন আসছে। প্রথম ভাগে প্রথম অনুচ্ছেদ হচ্ছে রাষ্ট্রের নাম, অর্থাৎ রাষ্ট্রের একটা নির্দিষ্ট নাম থাকবে যেটা হচ্ছে বাংলাদেশ, এবং রাষ্ট্রের সীমানা থাকবে, নির্দিষ্ট সীমানা থাকবে। কোথায় কোন ধরনের কতটুকু সীমানা রয়েছে সেগুলো উল্লেখ রয়েছে। দুইয়ের কতে বলা হয়েছে রাষ্ট্রধর্ম ইসলাম, স্পেসিফিক রাষ্ট্রধর্ম ইসলাম। এখানে ধর্মনিরপেক্ষতার কোনো ঠাঁই নাই, যেহেতু এখানে স্টেট বলা হয়েছে যে রাষ্ট্র ধর্ম হবে ইসলাম, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা যাবে না। আমরা এটা বলতে পারি সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, সাম্প্রদায়িক কোনো দাঙ্গা থাকবে না, সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম। তারপর হচ্ছে 3-এর ক, আমাদের ভাষা হচ্ছে বাংলা, এটা সংবিধানে উল্লেখ রয়েছে। 4 বলা হয়েছে জাতীয় সঙ্গীত, জাতীয় প্রতীক, জাতীয় পতাকা। 4-এ বলা হয়েছে জাতীয় সঙ্গীত নির্দিষ্ট করা, জাতীয় প্রতীক নির্দিষ্ট করা, জাতীয় পতাকা নির্দিষ্ট করা। জাতীয় সঙ্গীত কোথায় রয়েছে? এটা হচ্ছে গীতবিতান অংশের স্বরবিতান অংশ আর কি, গীতবিতান গ্রন্থের স্বরবিতান অংশ। এটা আমরা জানি যে রবীন্দ্রনাথ কর্তৃক রচয়িত। তারপরে হচ্ছে জাতীয় সঙ্গীতের প্রথম 10 লাইন, অর্থাৎ এই যে কবিতাটা, এটার প্রথম 10 লাইনকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া হয়েছে। কিন্তু যখন কোনো অনুষ্ঠানে শুধু বাজনা বাজানো হয় তখন কিন্তু 10 লাইন বাজানো হয় না, তখন বাজানো হয় প্রথম 4 লাইন, 4 চরণ বাজানো হয়। আর এই যে জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ যেটা বাংলায় রচনা করেছিলেন, সেটাকে প্রথম ইংরেজিতে অনুবাদ করেছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত কথা সাহিত্যিক বা কবি, জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসান। তিনি হচ্ছে এটাকে প্রথম ইংরেজিতে অনুবাদ করেছিলেন। তো বলা হয়েছে 4-এ আছে জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক। 4-এর কতে আছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বা প্রতিকৃতি সংরক্ষণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংরক্ষণ। 5-এ রয়েছে রাজধানী ঢাকা, 5-এ বলা হয়েছে রাজধানী হবে ঢাকা। এখন এখন 4-এর ক যে অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদের কি হবে? বঙ্গবন্ধুর প্রতিকৃতি যদি সংরক্ষণ না করা হয় তাহলে সেটা তো সুস্পষ্ট সংবিধান লঙ্ঘন। আর যদি রাখা হয় তাহলে তার তো চাকরি থাকবে না, কারণ জেনজি আলফা জেনারেশন এরা তো গিয়ে টর্চার করবে। আমি যদি আমার অফিসে বঙ্গবন্ধুর ছবি রাখি, প্রতিকৃতি রাখি, তো ওরা গিয়ে অত্যাচার করবে না আমার অফিসে? আচ্ছা, 4-এর কথা কি বলা হয়েছে দেখো, জাতির পিতার প্রতিকৃতি। এখানে বলা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি কোথায় কোথায় রাখতে হবে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধানমন্ত্রী কার্যালয়, এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয় ও সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। আমি কিন্তু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে যাই। বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশন সমূহে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে। সুস্পষ্ট লেখা আছে 4-এর কতে। তাহলে আমি যদি এখন আমার অফিসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি না রাখি, সেটা হবে কি সুস্পষ্ট সংবিধানের লঙ্ঘন। আর যদি রাখি তাহলে কি হবে? স্বৈরাচারের দোসর বা দালাল। এখন কোন পথে হাঁটবো আমরা? স্যার তাহলে এটা সমাধান কি? এটার সমাধান তো এই যে সংবিধান লঙ্ঘন করতেছি আমরা। এখন শেখ হাসিনা যদি ভবিষ্যতে ক্ষমতায় এসে বলে যে কারা কারা সংবিধান লঙ্ঘন করেছিল, তাদের বিরুদ্ধে মামলা হবে সংবিধান লঙ্ঘনকারী। কারণ তারা হচ্ছে বঙ্গবন্ধু প্রতিকৃতি রাখে নাই। যেদিন বাংলাদেশে এই ঘটনা ঘটলো 5 আগস্ট, 1টার সময় ঘটনা, আমি সাথে সাথে বের হয়ে গেলাম, কলেজে গেলাম, গিয়ে দেখি যে বঙ্গবন্ধু সবকিছুই শেষ, কোনো কিছুই নাই। একটা
আবক্ষ মূর্তি ছিল সেটা ভাঙচুর করা হয়েছে। পরের দিন আমি ডিপার্টমেন্ট খুলে, আমি খুলি নাই, খুলছে হচ্ছে পিয়নে। আমি গেছি 10টা, সাড়ে 10টার দিকে, গিয়ে দেখি বঙ্গবন্ধু ছবি, শেখ হাসিনা ছবি কোনোটাই নাই। ওরাই সরাই ফেলছে, পিয়নরাই। আমি কি কারো কিছু বলেও নাই, শুধু জিজ্ঞেস করছি কই, কয় স্যার নামায় ফেলছে, অসুবিধা নাই। এখন এটার সমাধান কি? এটা হচ্ছে খুব কঠিন একটা প্রশ্ন, এটার সমাধান দেওয়াটা কঠিন, কারণ যেটাকে এই চারের ক, এটা সংবিধানে আসলে এটা যুক্ত করা কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না। কারণ আমি যদি বঙ্গবন্ধুকে ভালোবাসি, সেটা আমার মন থেকে আমি সংরক্ষণ করতে পারি। এটা আইন করে সবার ঘাড়ে চাপায় দেওয়া কিন্তু ঠিক না। এই যে চাপায় দিল, এখন যে বঙ্গবন্ধু শেখ হাসিনা ছবি, মূর্তি কোনো কিছু রাখা যাবে না, তাহলে কি আমি যে সংবিধান লঙ্ঘন করতেছি? এটা তো একটা অপরাধ, সংবিধান লঙ্ঘনকারী। এটা সংবিধানে রাখাটা, এটা পরিবর্তন করা উচিত। এটা সংবিধানে রাখা খুব গুরুত্বপূর্ণ বিষয় না। কারণ আমরা জানি যে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ বা ভাষা আন্দোলন বা যাই বলো না কেন, 66, 6 দফা, 69-এর আন্দোলন, প্রত্যেকটার সাথে বঙ্গবন্ধু একটা, মানে প্রত্যেকটা আন্দোলনের একটা অংশ বঙ্গবন্ধু, প্রত্যেকটা আন্দোলনের, প্রতিটি আন্দোলনের একটা অংশ বঙ্গবন্ধু। সেইভাবে সেক্ষেত্রে বঙ্গবন্ধুকে যদি এইভাবে সবার ঘাড়ে জোর করে বসায় না দিত, তাহলে বঙ্গবন্ধু এত অপমান অপদস্থ বাংলাদেশে হইতো না। স্যার, এই জিনিসটা রাজনৈতিক পর্যায়ে না নিয়ে যে নিউট্রাল রাখা উচিত ছিল। বঙ্গবন্ধু তো রাজনীতি ব্যক্তিত্ব, বঙ্গবন্ধুকে তো তুমি নিউট্রাল রাখতে পারবে না। যদি রাখতে চাও, তাহলে কি ওই যে এই জোর করে চাপায় দেবো, এগুলো বন্ধ করতে হবে। যখনই জোর করে চাপাইতে যাইবা তখনই সমস্যা। যদি নিউট্রাল রাখতা, সবাই সম্মান করতো, তাই না? সবাই বলতে যাদের করার দরকার বা যাদের মানসিকতা আছে তারা করতো। জি স্যার। হ্যাঁ, এখন জোর করে দিতে গিয়ে তো সমস্যা। এখানে তো অনেক বিএনপি পন্থী রাজনীতিবিদ আছে বা চাকরিজীবীও আছে, জামাতপন্থী আছে। এবং বিশেষ করে এই যে এখন একটা অবস্থা, এখন কি করব বলো? আমার এখানে কি বঙ্গবন্ধু ছবি রাখা সম্ভব? এটা অসম্ভব কাজ এখন। কিন্তু এটা তো সাংবিধানিক লঙ্ঘন, অনেক সংবিধান বড় লঙ্ঘন। রিস্ক। রিস্ক মানে বিরাট রিস্ক। আজকে আমি শুধু ছবিটা যদি না নামাইতাম, তাহলে কি পরের দিনেই সবাই মিছিল করত যে স্বৈরাচারের দোষর। দেশে আইন শৃঙ্খলা কিন্তু অনেকটা ফল করছে, অনেকটাই। বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংরক্ষণ, এটা চেঞ্জ করার সময় আসছে, এটা চেঞ্জ করতে হবে। তারপর হচ্ছে রাজধানী থাকবে। আচ্ছা, স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম ডিজাইনার কে ছিলেন? দেখাই যায় শিবনারায়ণ দাস। আর বর্তমান ডিজাইনার কে? হ্যাঁ, আমাদের জাতীয় পতাকার প্রথম ডিজাইনার ছিল শিবনারায়ণ দাস, বর্তমান ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। কামরুল হাসান কি করেছিল? শুধু স্যার, জাস্ট মানচিত্রটা সরাই দিয়েছে। ছড়াইয়া দিয়েছিল। এতে করে এটা কামরুল হাসানের এটা কৃতিত্ব এসে গেছে, কিন্তু যেটার সাথে আমি একমত না, সম্পূর্ণ দ্বিমত। কারণ একটা দেশের যখন স্বাধীন দেশের একটা পতাকা ডিজাইনের জন্য কাউকে দায়িত্ব দেওয়া হয়, তার উপরে যে কি পরিমাণ প্রেশার থাকে, এটা হচ্ছে যার উপরে দায়িত্বটা পড়ে সেই বুঝে। সে এত গুরুত্বপূর্ণ একটা কাজ করলো, আর কামরুল হাসান এসে শুধু পতাকাটা সরিয়ে দিল, মানচিত্রটা সরিয়ে দিল, যে লাল বৃত্তর ভিতরে যে বাংলাদেশের মানচিত্র, সেটা সরিয়ে দিল। এখন ডিজাইনার হয়ে গেছে সে কামরুল হাসান। এটা সরাইতে তো যে কেউ পারে, যুক্ত করা কঠিন, সরানো তো সহজ। যে কেউ পারবে যে মানচিত্রটা সরায় দাও, তাহলে এটা সবার জন্য আঁকতে সুবিধা হবে। আমার মনে হয় মানচিত্রটা সরানোর উদ্দেশ্য ছিল এটা, যেন আমরা সবাই, যেহেতু জাতীয় পতাকা এবং এটা আঁকতে হবে, যেন আমরা সহজে আঁকতে পারি, আর্ট করতে পারি, সেই জন্য সম্ভবত মানচিত্রটা সরিয়ে নেয়া। আমার খুব ধারণা এই জন্য সরিয়ে নেয়া, বা হিজিবিজি যেন না হয়। সেক্ষেত্রে কামরুল হাসানকে এটার ক্রেডিট দেওয়াটা কতটুকু? স্যার, এখানে মানে মানচিত্র পরবর্তীতে ছড়িয়ে দেওয়ার পিছনে একটা ইতিহাস আছে স্যার। কিরকম? মানে যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, মুক্তিযুদ্ধ,
মানে বেশিরভাগ সময় দেখবেন জয় বাংলা স্লোগানটা ছিল। হুম। এবং বেশিরভাগ রাজনীতিবিদ মানে বাংলায় ইন্ডিকেট করে তাদের রাজনৈতিক টাষণগুলো বা ভাষণগুলো দিত। তখন পাকিস্তানি যে পাকিস্তানি যে যে- যারা ছিলেন তারা যেন ভারতকে বুঝাতে, পাকিস্তানি যারা ছিলেন তারা ভারতকে বুঝাতে থাকে যে তারা বাংলা বলতেছে মানে তোমার এই বাংলাদেশ, পূর্ব বাংলা তো যাবে, সাথে তোমার ওই পশ্চিম বাংলা বাংলা পাঠটাও তারা একসাথে করে যুক্তবঙ্গের স্বাধীনতার দাবি করতেছে। তাই সেটা যেন আন্তর্জাতিক পর্যায়ে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয়, তখন এই পতাকার মধ্যে মানচিত্র যুক্ত করা হয় যে আমরা এই অংশটুকু স্বাধীনতার দাবি করছি। আচ্ছা, এটা হচ্ছে যুক্ত করার ইতিহাস। হ্যাঁ স্যার। আর বাতিল করার আর কোনো যখন ইতিহাস আছে? যখন স্বাধীনতাটা অর্জন করে ফেললাম জি। এবং সংবিধানে যখন আমরা সাংবিধানিক ভাবে আমাদের যে মানে দেশের সীমানা নির্ধারণ করলাম, তখন আর এই মানচিত্রটা পতাকায় শো করার প্রয়োজন পড়ে নাই। বা উম, মানে রাজনৈতিক ব্যক্তিবর্গ পড়ে করেছেন যে আর দেখানোর প্রয়োজন নাই, তাই সরিয়ে ফেলা হয়েছিল। এটা থাকলেও তো কোনো অসুবিধা ছিল না, কি কি অসুবিধা হইতো যদি থাকতো? থাকলে স্যার প্রথমত অঙ্কনের সমস্যা হইতো। আর অঙ্কনের সমস্যা হইলে স্যার এটা একটা জাতীয় পতাকা অবমাননা হতো আর কি। এটাই, এর জন্য হয়তো মানচিত্রটা সরিয়ে ফেলা হয়েছে আর কি। আচ্ছা, এটা ছিল জাতীয় পতাকার প্রথম ডিজাইনার, এটা শিবনারায়ণ দাস। আর হচ্ছে বর্তমান ডিজাইনার কামরুল হাসান। আর এটা হচ্ছে জাতীয় প্রতীক। জাতীয় প্রতীক বিভিন্ন কিন্তু প্রশ্ন আসে যে জাতীয় প্রতীকের, এটা ডিজাইনারও কামরুল হাসান। জাতীয় প্রতীকের বর্ণনাটা আসে, তো জাতীয় প্রতীকের বর্ণনাটা হবে এরকম যে পানিতে ভাসমান শাপলা, পানিতে ভাসমান শাপলা, তার উভয় পাশে একটি করে ধানের শীষ, তার উভয় পাশে একটি করে ধানের শীষ, চূড়ায় পাট পাতা, পাট গাছের তিনটা পাতা, পরস্পর যুক্ত তিনটা পাতা, তার উভয় পাশে দুইটি করে তারকা। তাহলে মোট তারকা কিন্তু চারটা। এটা পরীক্ষায় আসে, মোট তারকা কয়টা? চারটা। পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, তার দুই পাশে দুইটা ধানের শীষ, সবার উপরে পরস্পর যুক্ত তিনটা পাট পাতা, পাট পাতার উভয় পাশে দুইটা করে তারা, স্টার। এই হলো জাতীয় প্রতীক। এবার আসি অনুচ্ছেদ 6। অনুচ্ছেদ 6 হচ্ছে নাগরিকত্ব, অনুচ্ছেদ 7 হচ্ছে সংবিধানের প্রাধান্য। নাগরিকত্ব অর্থে আমরা নাগরিক সম্পর্কে বলা হয়েছে আর কি। আর সাথে বলা হয়েছে সংবিধানের প্রাধান্য। যদি কোনো সময় সংবিধান এবং অন্য কোনো আইনের মধ্যে সংঘর্ষ হয় বা সাংঘর্ষিক হয়ে যায় দুইটা একটা আইন, তখন হচ্ছে সংবিধানটা টিকবে আর অন্য যে আইনটা সেটা বাতিল হবে। এটা হচ্ছে সংবিধানের প্রাধান্য। আমরা বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে বাংলাদেশি বলে বিবেচিত হবে, এটা বলা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে? কত নং অনুচ্ছেদে? এটা হচ্ছে 6-এর 2 অনুচ্ছেদ।
ছয়ে বলা হচ্ছে নাগরিকত্ব সম্পর্কে, আর ছয়ের দুইয়ে বলা হয়েছে এই বাণীতে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে বাংলাদেশী। তারপরে এই প্রশ্নগুলো আসছিল বিভিন্ন সময়ে, এই অংশটা থেকে এই প্রশ্নগুলো আসছিল। এবার আসি দ্বিতীয় ভাগ। দ্বিতীয় ভাগ হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, যেখানে অনুচ্ছেদ রয়েছে 8 থেকে 25, এবং এটা বেশ গুরুত্বপূর্ণ। তো আমরা যদি এভাবে এখানে 5টা লাইন রয়েছে। রাষ্ট্রের জাতীয়তাবাদী সমাজতন্ত্রীরা মানবাধিকার ও ধর্মনিরপেক্ষতার নীতিতে কৃষকদের মৌলিক উন্নয়ন তথা শিক্ষা, স্বাস্থ্য, সমতা ও অধিকারের দাবি প্রজাতন্ত্রের প্রধানের নিকট পৃথকীকরণের মাধ্যমে পেশ করে জাতীয় সংস্কৃতির স্মৃতি নিদর্শনকে পররাষ্ট্র নীতি হিসেবে গ্রহণ করলো। এই 5টা লাইন আমি আলাদা আলাদা কালার করে দিয়েছি। এই 5টা লাইন যদি আমরা আলাদা আলাদা ভাবে মুখস্থ করে ফেলি, তাহলে হচ্ছে 8 থেকে 25 যে অনুচ্ছেদ গুলো আছে সেগুলো খুব সহজে মনে রাখা সম্ভব হবে। রাষ্ট্রের জাতীয়তাবাদী সমাজতন্ত্রীরা মানবাধিকার ও ধর্মনিরপেক্ষতার নীতিতে কৃষকদের মৌলিক উন্নয়ন তথা শিক্ষা, স্বাস্থ্য, সমতা ও অধিকারের দাবি প্রজাতন্ত্রের প্রধানের নিকট পৃথকীকরণের মাধ্যমে পেশ করে জাতীয় সংস্কৃতির স্মৃতি নিদর্শনকে পররাষ্ট্র নীতি হিসেবে গ্রহণ করলো। আমরা খুব সহজেই মনে রাখতে পারবো। এবার আসে 8 থেকে 25-এ কি বলা আছে। রাষ্ট্রের নিচে লিখবা 8। তোমরা যদি এটা খাতায় লিখো তাহলে হচ্ছে, বা না লিখলেও আমি বলি মনে রাখবা, যে রাষ্ট্রের নিচে 8 মানে 8 নম্বরে বলা হচ্ছে রাষ্ট্রের মূলনীতি সমূহ। 8 নম্বরে বলা হচ্ছে এটা। জাতীয়তাবাদী জাতীয়তাবাদী মানে 9। 9 নং অনুচ্ছেদে বলা হয়েছে জাতীয়তাবাদ সম্পর্কে। এখানে বলা হয়েছে যে ভাষা ও সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করিয়া জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করিয়াছেন, সেই বাঙালি জাতির ঐক্য ও সংহতি হইবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। জাতীয়তাবাদ মানে কি? কেউ একজন বলতে পারবা জাতীয়তাবাদ মানে কি? স্যার, নিজের ধর্ম জাতিকে শ্রেষ্ঠ মনে করে মনে করার যে আদর্শ। হ্যাঁ, নিজের জাতি, নিজের সংস্কৃতি, নিজের সমাজ, এগুলাকে যে আদর্শ মনে করে, এবং যে কোনো চুক্তি টুক্তি করতে গেলে যখন এগুলাকে সবার উপরে প্রায়োরিটি দেওয়া হয় তখনই হচ্ছে সে জাতীয়তাবাদী। আর সে যে কার্যক্রমটা করেছে এটি হচ্ছে জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদ সম্পর্কে বলা হয়েছে 9 নং অনুচ্ছেদে। 10 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সমাজতন্ত্র ও শোষণ মুক্তি। যে সমাজতন্ত্রীরা, এখানে বলা হয়েছে 10, 10 নং অনুচ্ছেদ এখানে বলা হয়েছে। 10-এ বলা হয়েছে সমাজতন্ত্র ও শোষণ মুক্তি। আমরা জানি যে সমাজতন্ত্র যদি কায়েম করা হয় তাহলে শোষণ থাকে না। কারণ কি? সমাজতন্ত্র মানে হচ্ছে প্রত্যেকের সমান অধিকার। আচ্ছা, ইংরেজিতে দুইটা শব্দ রয়েছে, একটা হচ্ছে ইকুয়ালিটি আর একটা হচ্ছে ইকুইটি। কোনটা আমাদের জন্য দরকার, ইকুয়ালিটি নাকি ইকুইটি, কোনটা দরকার? স্যার, আমাদের ইকুয়ালিটি দরকার। ইকুয়ালিটি দরকার কেন? আহ যাতে সবাই সমানভাবে সবকিছু পায়। পায়। আচ্ছা, আর ইকুইটি মানে কি? আর ইকুইটি মানে ইকুইটি মানে হচ্ছে স্যার, ন্যায়। মানে যার যতটুকু যোগ্যতা সেই অনুযায়ী কেন পায়। আচ্ছা, আর তাহলে ইকুয়ালিটি? স্যার, এটা ইকুয়ালিটি হচ্ছে মানে সবাই সমানভাবে সমতা। বন্টন পাবে, আর ইকুইটি মানে হচ্ছে মানে যার যতটুকু দরকার সে ততটুকু হচ্ছে দেওয়া।
একটা গল্প বলি। গল্পটা হচ্ছে, যেমন ধরো সামনে একটা দেয়াল, এই দেয়ালটা হচ্ছে 4 ফুট উঁচু। এখন দেয়ালের ওপারে হচ্ছে স্টেডিয়াম, সেখানে খেলা হচ্ছে। এখন এখানে তিনজন দাঁড়িয়ে আছে, তিনজন দাঁড়িয়ে আছে দেওয়ালের ওপারে। এখন একজনের উচ্চতা 5 ফিট, একজনের উচ্চতা 4 ফিট, ঠিক 4 ফিট, আরেকজনের উচ্চতা ধরো 3 ফিট। তাহলে এখানে তাহলে একজন 3 ফিট, একজন 4 ফিট, একজন 5 ফিট, এরকম যদি ধরি, বা একজন 3 ফিট, একজন 3.5 ফিট, আর একজন 4.5 ফিট, একজন 3 ফিট, একজন 3.5 ফিট, আর একজন 4.5 ফিট, দেয়ালটা হচ্ছে 4 ফিটের। তাহলে এখানে সবাইকে যদি আমি সমান দেই, সবাইকে আমি সমান দিলাম কতটুকু করে, 2 ইঞ্চি করে দিলাম, বা 5 ইঞ্চি করে দিলাম সবাইকে। সবাইকে 5 ইঞ্চি করে দিলে 3 ইঞ্চি হয়ে যাবে, 3 ফিট হয়ে যাবে 3.5 ফিট, সে খেলা দেখতে পারবে না। 3.5 ফিট হয়ে যাবে 4 ফিট, সে খেলাটা কোনো মতে দেখতে পারবে। 5 ফিট যে, সে হয়ে যাবে 5.5 ফিট, তার কিন্তু দরকার ছিল না। প্রত্যেকের নিচে যদি আমি 5 5 ইঞ্চি করে ইট দেই, সবার কিন্তু দরকার ছিল না। সবার যে বড়, সে কিন্তু এমনি খুব ভালোভাবে খেলা দেখতেছিল। তাহলে আমার দরকার কি? আমার দরকার হচ্ছে যে 3 ফিট, একে আমি দিব 1 ফিট, যেন খেলা দেখতে পারে। আর যে 5 ফিট, তাকে আমি দিবই না, দরকার নাই। অথবা যে 4 ফিট, তাকে আমি দিব 2 ইঞ্চি। আর যে 3 ফিট, তাকে দিব আমি 1 ফিটের চেয়ে একটু বেশি। যে 3.5 ফিট, তাকে দিব আমি 7 ইঞ্চি। তাহলে স্মুথলি সবাই খেলাটা দেখতে পারবে। এবং এটি হচ্ছে ইকুইটি, এটা হচ্ছে ইকুইটি, যার যতটুকু প্রয়োজন, ন্যায়পরায়ণতা বা ন্যায্যতা, এটা হচ্ছে ইকুইটি। আর ইকুয়ালিটি, সবাই সমান। এখন আমার দরকার নাই, আমাকেও দেওয়া হলো 5 লিটার তেল, যার দরকার আছে তাকেও দেওয়া হলো 5 লিটার তেল। আমার দরকার নাই কেন? আমি 900 টাকাতে 5 লিটার তেল বাজার থেকে কিনতে পারি। কিন্তু 5 লিটার তেল তারই দরকার যে বাজার থেকে 900 টাকাতে কিনতে পারে না, তাকে হয়তো সরকার থেকে 500 টাকা করে দেয়। 5 লিটার তেল দরকারটা তার। এটা হচ্ছে ইকুইটি। তাহলে সমাজতন্ত্র যদি কায়েম হয়, সবাই ইকুইটিতে পড়ে, যে যার যতটুকু প্রয়োজন সব সরকার তাকে ব্যবস্থা করবে। আমরা জানি যে রাশিয়া, চীন সহ পোল্যান্ড, জার্মানি, বিভিন্ন দেশে এই সমাজতন্ত্র সিস্টেমটা রয়েছে, বাংলাদেশে নাই। কিন্তু বঙ্গবন্ধু যখন যতদিন রাজনীতি করেছে, ততদিন বঙ্গবন্ধুর মধ্যে একটা সমাজতন্ত্র সমাজতন্ত্র একটা ফিল ছিল বঙ্গবন্ধুর মধ্যে। স্যার, তাহলে বাংলাদেশ কোন সমাজ ব্যবস্থায় চলে? সমাজ ব্যবস্থা না, ঠিক এটা হবে অর্থনৈতিক। ও, বাংলাদেশ হচ্ছে গণতন্ত্র, পুঁজিবাদ। বাংলাদেশ চলে হচ্ছে পুঁজিবাদ। বাংলাদেশটা মূলত হচ্ছে মিশ্র। কারণ পুঁজিবাদ মানে কি, সবকিছুই হচ্ছে তোমার ব্যক্তিগত। আর সমাজতন্ত্র হচ্ছে সব সরকারি, ব্যক্তিগত বলতে কিছু থাকবে না। বাংলাদেশে একটা মিশ্র অর্থনীতি, জি স্যার। যেখানে পুঁজিবাদ এবং সমাজতন্ত্র দুইটারই সম্মিলন আমরা দেখতে পাই। আচ্ছা, এবার আসি মানবাধিকার। যে লেখাটা দেখো, এই যে দেখো, মানবাধিকার। এই মানবাধিকার বলা হয়েছে 11 নং অনুচ্ছেদে, বলা হয়েছে গণতন্ত্র ও মানবাধিকার। গণতন্ত্র ও মানবাধিকার। আচ্ছা, মানবাধিকার দিবস কবে? 10 ডিসেম্বর। 10ই ডিসেম্বর। কারণ কি এটা? আচ্ছা, এই দিন হচ্ছে সম্ভবত ওই যে উম 30টা আর্টিকেল মানে হয়েছিল, স্বাক্ষরিত হয়েছিল। 1948 সালের 1948 সালে, সম্ভবত 10 ডিসেম্বর। ইউএনএইচসিআর। 10ই ডিসেম্বর। এই জন্য হচ্ছে 10 ডিসেম্বর হচ্ছে মানবাধিকার দিবস। জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এটা হবে 12 নম্বর অনুচ্ছেদ। এখানে বলা আছে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা। ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে। অর্থাৎ এখানে সবাই সবার ধর্ম ভালোভাবে পালন করতে পারবে, স্বাধীনভাবে পালন করতে পারবে। কেউ কারো ধর্ম পালনে কোনো ধরনের বাধা
সৃষ্টি করতে পারবে না। তারপরে হচ্ছে নীতিতে, নীতিতে মানে হচ্ছে 13 নম্বর অনুচ্ছেদ, যেখানে বলা হয়েছে মালিকানার নীতি, মালিকানার নীতি। তারপর হচ্ছে 14 নম্বর অনুচ্ছেদ, ওই যে কৃষকদের লেখা, কৃষকদের, এটা হবে 14 নম্বর অনুচ্ছেদ। 14 নম্বর হচ্ছে কৃষক ও শ্রমিকের মুক্তি, কৃষক ও শ্রমিকের মুক্তি, অর্থাৎ তারা সকল প্রকার শোষণ থেকে মুক্ত থাকবে। মৌলিক, মৌলিক এটা হবে 15 নম্বর অনুচ্ছেদ, মানে কি মৌলিক প্রয়োজনের ব্যবস্থা করা, মৌলিক প্রয়োজনের ব্যবস্থা করা। এখানে বলা হয়েছে রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হবে পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে উৎপাদন শক্তির ক্রম বৃদ্ধি সাধন এবং জনগণের জীবনযাত্রার বস্তুগত ও সংস্কৃতিগত মানের দৃঢ় উন্নতি সাধন, যাতে নাগরিকদের জন্য অনেকগুলা বিষয়, মানে নিম্নলিখিত বিষয়সমূহ অর্জন নিশ্চিত করা যায়। এখানে অনেক কিছু আছে আর কি, অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা, চিকিৎসা, এগুলা, কর্মের অধিকার, কর্মের গুণ ও পরিমাণ, এগুলোর কথা বলা হয়েছে। অর্থাৎ মৌলিক প্রয়োজনের ব্যবস্থা করা, এটা 15তে বলা হয়েছে। 16তে বলা হয়েছে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব। এই যে উন্নয়ন যে লেখাটা, এই যে উন্নয়ন, কার্সরটা দেখা যাচ্ছে নিশ্চয়ই, উন্নয়ন এটা হবে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব, এটা হচ্ছে 16 নং অনুচ্ছেদ, 16 নম্বর অনুচ্ছেদ, গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব। শিক্ষা, শিক্ষা মানে হচ্ছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা, অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা। শিক্ষা এমন কোনো পণ্য নয় যা ফ্রিতে পাওয়া যায়, এটা কে বলেছিল? শিক্ষা এমন কোনো পণ্য নয় যা ফ্রিতে পাওয়া যায়, এটা বলেছিল 1962 সালে, কিন্তু এটা শিক্ষা আন্দোলন হয়েছিল। সম্ভবত হামিদুর রহমান ওনার নাম। গরিব শিক্ষা। টিচার বলে হামিদুর রহমান। হামিদুর রহমান, হ্যাঁ হুম, হামিদুর রহমান। শরীফ শিক্ষা কমিশনের চেয়ারম্যান শরীফ ছিলেন। শিক্ষা কমিশন গঠনে ছিল। ওইটার সম্ভবত বিরুদ্ধে হামিদুর। আন্দোলন হয়েছিল এই একটা উক্তির কারণে। শেখ হাসিনা বলছিল রাজাকারের বাচ্চা, আর ওই বলছিল এই কথাটা যে শিক্ষা এমন কোনো পণ্য নয় যা ফ্রিতে পাওয়া যায়, এই কথা বলার সাথে সাথে আন্দোলন শুরু, পতন, ওই একটা কথার কারণেই। এটা এখানে এটাই বলা হয়েছে যে 17 নম্বর অনুচ্ছেদে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা, অর্থাৎ শিক্ষাটা হবে বিনা বেতনে এবং বাধ্যতামূলক, অর্থাৎ সবার জন্যই। বাংলাদেশে শিক্ষাটা খুব দরকার। সবাই যদি শিক্ষিত হয়, যেমন ঢাকা শহরে যারা রেগুলার যাতায়াত করে তাদের জন্য যে মেট্রো রেল, মেট্রো রেল কিন্তু সবটাই ডিজিটাল। কার্ড পাঞ্চ করা, কার্ড নিয়ে আসা। আমি তো ঢাকা শহরে অনেক যাতায়াত করি, কিন্তু হচ্ছে ওই এই সিস্টেমটা আমি জানতাম না, যেই জন্য আমি মেট্রো রেলে চলতাম না, সিস্টেমটা জানি না। তো সিস্টেমটা এইবার গিয়ে জানলাম। অনেকদিন ঢাকায় ছিলাম, হঠাৎ করে একজনের সাথে গেলাম, দেখলাম খুব সুন্দর সিস্টেম। আমি 5 মিনিটে চলে গেছি হচ্ছে কারওয়ান বাজার থেকে সচিবালয়ের সামনে, 5 মিনিটে চলে গেছি। এবং ভিতরে এসি করা। এখানে অবশ্য সিট পাওয়া যায় না, কারণ সিট থাকে 5টা, এখানে লোক যায় 25 জন 30 জন, সবাই দাঁড়ায় যায়, এবং সবার দাঁড়ায় যাইতে কোনো আপত্তি নেই। তার কারণ আমি যদি 10 মিনিটে মতিঝিল থেকে, মতিঝিল, মতিঝিল, আমি ক্লাস নিচ্ছি তো। স্যার মামুনের নাম কি নাম? ওর নাম হচ্ছে হাসিবুর রহমান রাউনাফ। এর নামটা রাখা হয়েছে আমার আব্বার নামে, আমার আব্বার নাম হচ্ছে হাবিবুর রহমান, আর ওর নাম হচ্ছে হাসিবুর রহমান। কি আব্বু? হুম, না না, আমার জন্য খুব পাগল। মানে আমাকে যারা থাকতেই চায় না, এই হলো একটা বিরাট সমস্যা। আমি যেখানে আছি ও পাগল হয়ে যাচ্ছে কান্নাকাটি করতে করতে। স্যার ওর বয়স কত?
স্যার আপনি মিউট হয়ে গেছেন। ও আচ্ছা আচ্ছা, বলতেছিলাম যে ওর বয়স বয়স হচ্ছে 14 মাস প্লাস, 14.5 মাস। যে গত 21 তারিখে ওর 14 মাস গেল আর কি। আচ্ছা, আসো বাবা। আই রে কি তা করে। মাশাআল্লাহ, ও খুব সুইট বাচ্চা। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আহ ধর্মনিরপেক্ষ শিক্ষা বলা হয়েছে 17-তে, আর স্বাস্থ্য হচ্ছে, জনস্বাস্থ্যের কথা বলা হয়েছে 18-তে। জনস্বাস্থ্য ও নৈতিকতা, স্বাস্থ্য বলতে জনস্বাস্থ্য ও নৈতিকতা, এটা বলা হচ্ছে 18-তে। আবার 18-র কতে বলা হয়েছে, এটা সামনে আসতেছে, 18-এর কতে আর একটা বলা হয়েছে। তাহলে জনস্বাস্থ্য হবে 18, 19 হবে সুযোগের সমতা। সুযোগের সমতা 19-এর পড়তে হবে আমাদের দুইটা, 19-এর 1 এবং 19-এর 3। এখানে 19-এর 1, 2, 3 তিনটা মানে উপ অনুচ্ছেদ আছে, উপ অনুচ্ছেদ তিনটা, এখানে আমাদের দুইটা পড়তে হবে, 1 আর 3। তাহলে 19-এর 1-এ বলা হয়েছে সকল সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করিতে রাষ্ট্র সচেষ্ট হইবে। এটা পরবর্তী স্লাইডে সম্ভবত আছে, যুক্ত আছে, দেখি তো। এই যে 19-এর 3 আছে, 20 আছে, 18-র আছে, তাহলে 19-এর 1টাও এখানে অ্যাড হবে। তাহলে 19-এর 1-এ বলা হয়েছে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করিতে সচেষ্ট হইবেন। রাষ্ট্রকে আপনি করে বলা হয়েছে। সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করিতে রাষ্ট্র সচেষ্ট হইবেন, 19-এর 1। 19-এর 3-এ বলা হয়েছে জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করিবেন। প্রথমটাতে বলা হয়েছে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা, দ্বিতীয়তে বলা হয়েছে জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করিবে। এটা হচ্ছে 19-এর 3। তাহলে এই দুইটা গুরুত্বপূর্ণ, এটা আমাদেরকে পড়তে হবে। অধিকারের দাবি, এটা হচ্ছে 20-এ বলা হয়েছে অধিকার ও কর্তব্য রূপে কর্ম। অধিকার ও কর্তব্য রূপে কর্ম, এই যে 20, অধিকার ও কর্তব্য রূপে কর্ম। এখানে বলা হয়েছে সকল নাগরিক যোগ্যতা অনুযায়ী কর্ম ও কর্ম অনুযায়ী পারিশ্রমিক লাভ করবে। যোগ্যতা অনুযায়ী কর্ম এবং কর্ম অনুযায়ী পারিশ্রমিক লাভ করবে, এটা বলা হয়েছে 20-এর 1-এ। এবার আসি প্রজাতন্ত্রের। প্রজাতন্ত্র মানে হচ্ছে 21। 21 হচ্ছে প্রজাতন্ত্র। মানে কি? প্রজাতন্ত্র মানে হচ্ছে 21 নম্বর অনুচ্ছেদের যে টাইটেল, সেটা হচ্ছে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য। 21 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য। এই সবটাকে আমি বললাম প্রজাতন্ত্র। তাহলে প্রজাতন্ত্র মানে হচ্ছে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য। 21-এর 2-এ বলা আছে, 21-এর 2 খুব গুরুত্বপূর্ণ। 21-এর 2 খুব গুরুত্বপূর্ণ, যেখানে বলা আছে সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য, এটা বলা হচ্ছে 21-এর 2। তোমরা একটু লিখে রাখো, 21-এর 2-এ এটা বলা হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখো, 18তম পিছিয়ে আছে, এই প্রশ্নটা সরাসরি আসছিল, 18তম পিছিয়ে আছে, দেখো সবারটা। 60 নম্বর প্রশ্ন, বাংলাদেশ সংবিধানের 21-এর 2 ধারায় বলা হয়েছে সকল সময়ে ড্যাশ ড্যাশ চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য কি? এই যে সকল সময়ে ড্যাশ, এটা কি হবে? সকল সময়ে জনগণের চেষ্টা করা
প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। এখন আমরা এটা যখন মুখস্থ না করে অনুমানের উপর দেওয়ার চেষ্টা করব, তখন যখন দেখবো যে আমি সরকারি কর্মচারী, তখন কি হবে, আমরা দিয়ে দিব রাষ্ট্রের। রাষ্ট্রের সেবা করা, সকল সময় জনগণের সেবা করিবার চেষ্টা করা, এটা। কিন্তু আমরা এখানে দিয়ে দিব রাষ্ট্রের সেবা করার চেষ্টা করা। তার কারণ কি, এখানে যে আমরা দেখছি যে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত, আমরা তো রাষ্ট্রের কর্মে নিযুক্ত, তখন আমরা দেব সকল সময়ে রাষ্ট্রের সেবা করার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। এটা হবে কখন, যখন তুমি না মুখস্থ করে আন্দাজে লিখতে যাবে। আর যখন তুমি মুখস্থ করে লিখতে যাবে তখন সঠিকটাই লিখবা। সকল সময় জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতান্ত্রিক কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। এটা হচ্ছে 21-2 সুস্পষ্ট বলা আছে, এখানে আন্তাজি লেখার কোনো সুযোগ নাই। হ্যাঁ, 21-2। এই যে প্রজাতন্ত্র, প্রজাতন্ত্র হচ্ছে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য। নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য, আমি সবটাকে বললাম প্রজাতন্ত্র, এখানে সহজে ছোট করে লিখে ফেললাম। এটা 21 নং অনুচ্ছেদে বলা আছে, 21-2 বলা আছে ওইটা যেটা বললাম এতক্ষণ। আচ্ছা, পৃথকীকরণ, এটা হচ্ছে 22 নং অনুচ্ছেদ। 22 নং অনুচ্ছেদে বলা হচ্ছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ কত সালে হয়েছে এটা? এটা এটা করা হয়েছে 2007 সাল। 2007 সালের 1 নভেম্বর। 2007 সালের 1 নভেম্বর করা হয়েছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ। মানে কি, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক, মানে বিচার বিভাগ সম্পূর্ণ আলাদা একটা উইং, যেখানে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু শেখ হাসিনার আমলটা ছিল ভিন্ন, এটা একটা অলৌকিক শাসন ব্যবস্থা ছিল, যেখানে বিচারক রায়, বিচারকদের নিয়ম কি, রায় লিখতে হবে কোর্টে বসে বা হচ্ছে অফিস টাইমে। কিন্তু শেখ হাসিনার আমলের অধিকাংশ রায় বাসায় বসে লেখা হয়েছে। এবং যখন এস কে সিনহা, জিয়া রহমানের বিরুদ্ধে, এস কে সিনহা না, আরেকজন বিচারপতি কি জানি, জিয়া রহমানের বিরুদ্ধে, সরি তারেক রহমানের বিরুদ্ধে শেখ হাসিনার পছন্দ মতো রায় দিতে রাজি হচ্ছিল না, তখন তার বাসায় একজন সচিব, নামটা আমি ভুলে গেছি, বাড়ি ছিল নরসিংদী, 2020 সালে মারা গেছে সচিব, দুলাল, কি দুলাল জানি, একটু দেখি। আইন সচিব জহিরুল হক দুলাল, আম, আইন সচিব ছিল, সাবেক আইন সচিব জহিরুল হক দুলাল। সে হচ্ছে আইন সচিব। আইন সচিব মানে কি, একজন এডমিন ক্যাডারের সদস্য। সে হচ্ছে একজন এডমিন ক্যাডার। এটা তোমাদের জানার কথা যে বাংলাদেশের যত সেক্টর আছে সবগুলার যে সচিব হয় সেটা এডমিন ক্যাডার থেকে হয়। যেমন আমাদের শিক্ষা সচিব এডমিন ক্যাডারের। আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন করতেছি এটা নিয়ে, যে মন্ত্রণালয় যার সচিব তার, অর্থাৎ আমার শিক্ষা মন্ত্রণালয়, আমার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব কে হবে, একজন শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিত্ব, যে শিক্ষা সম্পর্কে পণ্ডিত। এটা হইতে পারে ইউনিভার্সিটি টিচার, এটা হইতে পারে কোনো কলাম লেখক, হইতে পারে কোনো শিক্ষাবিদ, হইতে পারে কোনো বিসিএস ক্যাডার, এডুকেশন ক্যাডারে। তারাই তো শিক্ষাটা নিয়ে ভালো জানবে, নাকি একজন এডমিন ক্যাডার শিক্ষাটা নিয়ে ভালো জানবে? অবশ্যই জানার কথা না। এমনি তো ক্লাস সবাই নিতে পারে, শিক্ষা মানে মনে করো যে এই ক্লাস নেওয়া আর ধর্ম, এই বিষয়ে সবাই পণ্ডিত। দেখবা যে সবচেয়ে গন্ডগোল হয় ধর্মটা নিয়ে, কারণ কি ওই বিষয়ে সবাই পণ্ডিত। শিক্ষাটা ওইরকম যে ক্লাস সবাই নিতে পারে, রাষ্ট্রবিজ্ঞান ক্লাস সবাই নিতে পারে, বাংলা, ইংরেজি, অঙ্ক, ম্যাজিস্ট্রেট, পিয়ন সবাই নিতে পারে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী যে, এটা তো সবাই হইতে পারে না। ক্লাসটা আমি নিতে পারবো, আমি নিতে পারবো যে কোনো ক্লাস, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী সেটা তো আমি হইতে পারবো না। সেটার জন্য দরকার কি, যথেষ্ট মেধার দরকার। সেটা এমাজউদ্দিন স্যার দরকার, রৌনক জাহান দরকার। তো যখন আমার শিক্ষা সচিব হবে, সেখানে কিন্তু আমাদের একজন পণ্ডিত ব্যক্তি দরকার, যে হচ্ছে আমাদের শিক্ষা মন্ত্রণালয়টাকে বিভিন্নভাবে চালাবে। এই যে জহিরুল হক দুলাল, তিনি ছিলেন আইন সচিব, কিন্তু দুঃখের বিষয় তিনি আইন লিখতেন, মানে রায় লিখতেন। কার কি রায় হবে, ফাঁসি হবে নাকি মৃত্যুদণ্ড হবে, এটা সচিব লিখতো। সচিব লিখে বিচারপতিকে পাঠাতো যে আপনি এটা
কালকে পড়ে দিবেন যে তারেক রহমানের কালকে 200 বছরের কারাদণ্ড হবে, আপনি এটা লিখে দিবেন। যখনই দেয় নাই, এই যে দেখেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অর্থ পাচারের মামলায় সাজা দিতে রায় লিখে পাঠান তৎকালীন আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক দুলাল। কৌশলে বিষয়টি এড়িয়ে নিজের লেখা রায় ঘোষণা করেন ঢাকার 3 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ মোতাহার হোসেন। মোতাহার হোসেনকে এই দুলাল লিখে দেয় যে তারেক রহমানের এই দণ্ড হবে, আপনি এগুলা কালকে ঘোষণা করবেন। কিন্তু রিসিভ করছে ঠিকই, পরবর্তীতে যখন রায় ঘোষণা করে তখন দুলালের রায় না পড়ে বিচারক নিজের যে রায় সেটা ঘোষণা করে, এবং সেটার জন্য কিন্তু রাতের বেলায় জহিরুল হক দুলাল পিস্তল সহ তার লোকবল নিয়ে ওই বিচারকের বাসায় হামলা চালায়, যেটা সিসি ফুটেজ পরবর্তীতে বিভিন্ন পত্রপত্রিকায় আসছে। সিসি ফুটেজে দেখা যায় জহিরুল হক দুলালের কোমরে পিস্তল, তার সাঙ্গপাঙ্গ নিয়ে ওই বিচারকের বাসায় হামলা চালায়। এই যে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল একটা স্বাধীন বিচার বিভাগের উপরে, শেখ হাসিনা প্রশাসন, শেখ হাসিনার রাষ্ট্র, শেখ হাসিনার যে আইন ব্যবস্থা কোনো ধরনের পদক্ষেপ কিন্তু নেয় নাই। আমরা এও জানি যে ব্যারিস্টার সাইদুল হক সুমন, যে যুবলীগের একটা ভালো পদে ছিল, আইন সম্পাদক বা আইন সহ সম্পাদক, যুবলীগের পদে ছিল, তাহলে তার পদ গিয়েছিল গা, তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছিল। কারণ কি? কারণ হচ্ছে গিয়া একজন ওসি বক্তৃতা দিয়েছিলেন একটা অনুষ্ঠানে, সেখানে বক্তৃতার পরে তিনি বলেছিলেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু। জয় বাংলাটা বলতে পারে সকল সরকারি চাকরিজীবী, কিন্তু জয় বঙ্গবন্ধুটা বলতে পারে না। তার কারণ কি? ওটা একটা স্পেসিফিক রাজনৈতিক দলের ভাষণ, এটা বলা যায় না। এই ভাষণটা দেওয়ার পরে ব্যারিস্টার সাইদুল হক সুমন প্রতিবাদ করেছিলেন যে আপনি একজন সরকারি কর্মচারী বা কর্মকর্তা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার মতো বহুত রাজনীতিবিদ বাংলাদেশে আছে, আপনার জয় বঙ্গবন্ধু না বললেও চলবে, আপনি শুধু জয় বাংলাটা বলেন। এইটা নিয়ে একটা ভিডিও করেছিল, যে জন্য তাকে বহিষ্কার করা হয়। তার মানে কি? তার মানে হচ্ছে শেখ হাসিনাও পছন্দ করতো যে প্রত্যেকটা সরকারি কর্মচারী তাদের দালালি করুক আওয়ামী লীগের। তিনি রাষ্ট্র, সরকার এবং রাজনৈতিক দল এই তিনটার মধ্যে তফাৎ রাখেন নাই, সবগুলো মালে এক করে ফেলছে। এক করার কারণে তিনি এত একচেটিয়া ক্ষমতার অধিকারী হয়েছিলেন, যেটার পতন এত বাজেভাবে হতে হয়েছে, এত বাজেভাবে হয়েছে, এত বাজেভাবে পতন হয় না। স্বাধীন বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী পালিয়ে যান না এখন পর্যন্ত। বঙ্গবন্ধু পালায় যান নাই সে, তারপরে মুস্তাক আহমদ পালায় যায় নাই, তারপরে শেখ কি জিয়াউর রহমান পালায় যায় নাই, এরশাদ পালায় যায় নাই, তারপরে খালেদা জিয়া পালায় যায় নাই, তারপরে আবার শেখ হাসিনা পালায় যায় নাই, আবার খালেদা জিয়া পালায় যায় নাই। কেন শেখ হাসিনাকে পালাইতে হবে? এত আকাম কুকাম করা তার উচিত হয় নাই। প্রত্যেকের একটা নির্দিষ্ট মাত্রা আছে। আচ্ছা, যাই হোক, আমরা সামনের দিকে যাই। পৃথকীকরণ, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, যেটা হয়েছে 2007 সালের 1 নভেম্বর। এটা মাথায় রাখতে হবে, এটা হয়েছিল তত্ত্বাবধায়কের আমলে। তার মানে বাংলাদেশে কিছু ঐতিহাসিক রায় আছে যেগুলো তত্ত্বাবধায়কের আমলে হয়, যেগুলো কোনো সরকারই করে না, না বিএনপি, না আওয়ামী লীগ, না জামাত, জাতীয় পার্টি। প্রত্যেকেই চায় তাদের চামচা বানাইতে, বা সরকারি কর্মচারী বা বিচার বিভাগটাকে তাদের চামচা বানায় রাখতে চায় সবাই, সব রাজনৈতিক দল। এটা একমাত্র করেছিল তত্ত্বাবধায়ক সরকার। আমরা জানি যে ওইটা মামলাটার নাম ছিল মাজদার হোসেন বনাম বাংলাদেশ, এরকম একটা মামলা, যেটা 99 সালে বা 96 সালে করা হয়েছিল। এটা রায় হয়েছে 2007 সালে। তারপরে হচ্ছে জাতীয় সংস্কৃতির, জাতীয় সংস্কৃতি, এটা 23-এ বলা হয়েছে। জাতীয় সংস্কৃতি, জাতীয় সংস্কৃতিতে কি বলা হয়েছে? রাষ্ট্র জনগণের সাংস্কৃতিক ঐতিহ্য উত্তরাধিকার রক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করিবেন, এবং জাতীয় ভাষা, সাহিত্য ও শিল্পকলা সমূহের এমন পরিপোষণ এবং উন্নয়নের ব্যবস্থা করিবেন, যাহাতে সর্বস্তরের জনগণ জাতীয় সংস্কৃতি সমৃদ্ধিতে অবদান রাখিবার এবং অংশগ্রহণ করিবার সুযোগ লাভ করিতে পারেন। স্মৃতি নিদর্শন, আচ্ছা, এটা হচ্ছে 23, যে জাতীয় সংস্কৃতি, এটা হচ্ছে 23। আবার 23-এর কতে আর একটা সাব অনুচ্ছেদ আছে, সেখানে বলা হয়েছে উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী। একটু সামনের স্লাইডে পাবো আমরা, এই যে ওই 23-এর ক, সরি 23-এর ক এখানে লিখতে ভুলে গেছি, এখানে 23-এর কটাও লিখবো। আচ্ছা, তাহলে জাতীয় সংস্কৃতি হচ্ছে 23, সাথে লিখে রাখো 23-এর ক। 23-এর কটা খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে উপজাতি, মানে এটার মূল যে কি বলে এটাকে, কি পয়েন্ট, কি পয়েন্টটা হচ্ছে উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি, এইটা বলা হচ্ছে 23-এর কতে। আচ্ছা, তারপর হচ্ছে স্মৃতি নিদর্শন, এটা হচ্ছে 24, স্মৃতি নিদর্শন 24।
25-এ বলা হয়েছে এই যে পররাষ্ট্রনীতি, এটা হবে 25। অর্থাৎ এটা 25 নং অনুচ্ছেদে বলা হয়েছে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন। তাহলে আমরা পড়ব হচ্ছে এক্সট্রা পড়ব 18 ক, 19-এর 3, 20 নাম্বার যেটা বলা আছে এটা মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে 23-এর ক আর 19-এর 1। 18 ক, 19-এর 1, 19-এর 3, 20 আর হলো 23-এর ক। এগুলো আমরা একটু গুরুত্ব দিয়ে পড়বো। এই যে এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসছে। এবার আসি তৃতীয় ভাগ। তৃতীয় ভাগে বলা হয়েছে মৌলিক অধিকার, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মৌলিক অধিকার, এখানে 26 থেকে 47 নং অনুচ্ছেদ আলোচনা করা হয়েছে এবং যেখানে মৌলিক অধিকারগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে আমরা সেম ভাবে 5টা লাইন মনে রাখবো। মৌলিক আইনে ধর্মের সুযোগ ব্যতীত আইনের স্বাধীনতা নিষিদ্ধ। পরে সে বিচারে চলাফেরা, সমাবেশ, সংগঠন, চিন্তা, পেশা ও ধর্মীয় অধিকার গৃহে বলবৎকরণের জন্য শৃঙ্খলামূলক দায়মুক্ত হেফাজত করলো। 6টা লাইন আমরা আলাদা আলাদা ভাবে 6টা লাইন মুখস্থ করব। মৌলিক আইনে ধর্মের সুযোগ ব্যতীত আইনের স্বাধীনতা রক্ষা নিষিদ্ধ। পরে সে বিচারে চলাফেরা, সমাবেশ, সংগঠন, চিন্তা, পেশা ও ধর্মীয় অধিকার গৃহে বলবৎকরণের জন্য শৃঙ্খলামূলক দায়মুক্তি হেফাজত করলো। এই 6টা লাইন আমরা মুখস্থ করব। এখানে মৌলিক, মৌলিক মানে হচ্ছে 26 নম্বর অনুচ্ছেদ। এখানে বলা হয়েছে মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল। মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য আইন বাতিল, অর্থাৎ এমন যদি কোনো আইন সংসদে পাশ হয়েও থাকে যেটা মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক, সেই আইনগুলো বাতিল হবে, মৌলিক অধিকার ঠিক থাকবে। এটা বলা হয়েছে 26-এ। তারপরে যে আইনে, আইনের নিচে লিখবো আমি 27। 27 নম্বরে বলা হয়েছে আইনের দৃষ্টিতে সমতা, অর্থাৎ সবাই, সকল নাগরিক, দেশের সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং সবাই আইনের আশ্রয় লাভের সমান অধিকারী। ধর্মের নিচে লিখবো 28। 28-এ বলা হয়েছে ধর্ম প্রবৃত্তির কারণে বৈষম্য, এটা করা যাবে না। ধর্মের নিচে লিখবো 28, ধর্ম প্রবৃত্তির কারণে বৈষম্য করা যাবে না। 28-এর 1 এবং 28-এর 2 খুবই গুরুত্বপূর্ণ। 28-এর 1 এবং 28-এর 2 খুবই গুরুত্বপূর্ণ। 28-এর 1-এ বলা হয়েছে কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবেন না, এটা বলা হয়েছে 28-এর 1-এ। 28-এর 2-এ বলা হয়েছে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবে। 28-এর 2-এ বলা হয়েছে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবে। তার মানে ধর্ম, এটা নিচে লিখবো আমি 28, অর্থাৎ ধর্মীয় স্বাধীনতার কথা, ধর্মীয় স্বাধীনতা না, ধর্ম প্রবৃত্তির কারণে বৈষম্য করা যাবে না 28। 28-এর 1 এবং 28-এর 2 খুবই গুরুত্বপূর্ণ। 29-এ লিখবো আমি সুযোগ। এই যে সুযোগ, সুযোগের নিচে লিখবো 29। 29-এ বলা হয়েছে সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা। সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা, অর্থাৎ এখানে সরকারি চাকরিতে গেলে সবাই সমান সুযোগ লাভ করবে। তবে এখানে কথা আছে, 29-এর 1 গুরুত্বপূর্ণ। সুযোগ মানে সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা, এটা 29। আবার 29-এর 1-এ বলা আছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে, এটা বলা হয়েছে 29-এর 1-এ। আবার 29-এর 3-এ, 29-এর 3 বর্তমানে আমরা যে আইনের কোটা দেখি, যে বিভিন্ন কোটা, কোটা কিন্তু হচ্ছে সাংবিধানিকভাবে স্বীকৃত। তার কারণ কি 29-এর যে 3 সেখানে স্পষ্ট বলা আছে যে নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করিতে পারে সেই উদ্দেশ্যে তাহাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা হইতে পারে। তার মানে কি এই যে কোটা, এটা অবৈধ কিছু না, এটা সাংবিধানিকভাবে স্বীকৃত। রাষ্ট্র যদি ইচ্ছা করে তাহলে 29-এর 3 অনুযায়ী কোটার ব্যবস্থা করতে পারে। সংবিধানের 29-এর 3-এ স্পষ্ট বলা আছে অনগ্রসর জাতির জন্য। কিন্তু
কোটা বিরোধী আন্দোলনটা কিন্তু কোটা বিরোধী ছিল না, আন্দোলনটা ছিল কোটা সংস্কার আন্দোলন। 2018 সালের রোজাতে, সরি রোজাতে না 18 সালে মনে হয় মার্চ এপ্রিলে, এই আন্দোলনটা ফার্স্ট হয়েছিল 2013 সালে। 13 সালের প্রথম রোজা আমার মনে আছে, আমি ওই আন্দোলনে ছিলাম। 2013 সালের প্রথম রোজা, ওই সময় 34তম বিসিএস এর প্রিলি রেজাল্ট দিল। 34তম বিসিএস এর প্রিলি রেজাল্ট দিল, সাথে সাথে সারা ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু হয়ে গেল আন্দোলন। প্রথম রোজা আমার মনে আছে, আমি 3টার সময় বের হয়েছি, মহসিন হলে থাকি, হল থেকে বের হয়েছি নীল থেকে, ইফতারি কিনতে যাব, দেখি যে আন্দোলন হচ্ছে বিসির বাসভবনের সামনে। আমিও গিয়ে আন্দোলন করলাম, ইফতার কিনা বাদ দিয়ে আন্দোলন করলাম, পরে পানি দিয়ে ইফতার করলাম। তখনও তো আমি 2013 সাল না, ওই সামনে পরীক্ষা দিব আর কি এরকম। আর ওই আন্দোলন পাইলে তো সবাইকে এক দুইটা ঢিল ঢিল দেয় এই আর কি। আমি সামনে পাইছি, আমিও আন্দোলন করছি। মূলত আন্দোলনটা শুরু করছিল 34তম বিসিএস এ যারা, তারা আন্দোলনটা শুরু করছিল। 2013 সালে ফার্স্ট আমি আন্দোলনে যুক্ত হই। তারপরে এই আন্দোলনটা প্রায় রোজার মাস জুড়েই চলছে, কয়েকদিন চলছে, টিয়ার সেল এই সেই। তারপরে 2018 সালে এটা ভালোভাবে একটা রূপ নেয়, কিন্তু সাকসেস হইতে পারে নাই। 2024 এসে সাকসেস হয়েছে। এই আন্দোলনটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন, কোটা বিরোধী না, কোটা সংস্কার। কোটার বিরুদ্ধে যদি বলে তাহলে হচ্ছে সংবিধানের বিরুদ্ধে বলা হয়ে যায়, কারণ সংবিধানের 29-3 স্পষ্ট বলা আছে অনগ্রসর জাতির জন্য কোটার ব্যবস্থা করা যাবে। এই জন্য কোটা সংস্কার একটা যৌক্তিক পর্যায়ে কমায় আনার জন্য, 30% মুক্তিযোদ্ধার জন্য তো এটা বরাদ্দ কেউ মেনে নিবে না। এটা 5%, 6%, 4% হইতে পারতো, তাহলে আর আন্দোলনটাই হইতো না। আচ্ছা, তাইলে 29-এ বলা হয়েছে সুযোগের কথা, অর্থাৎ সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা। 29-এর 1-এ বলা হয়েছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সমান। আবার 29-এর 3-এ বলা হয়েছে কোনো অনগ্রসর জাতির জন্য কোটার ব্যবস্থা সরকার চাইলে করতে পারে, এটা সমস্যা নাই। এবার আসি ব্যতীত, ব্যতীতের নিচে লিখবো আমি 30। 30 নম্বরে বলা হয়েছে যে রাষ্ট্রপতির অনুমতি ব্যতীত বিদেশি খেতাব নিষেধ, বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ। অর্থাৎ রাষ্ট্রপতির অনুমতি ব্যতীত কোনো নাগরিক বিদেশি কোনো খেতাব, কোনো উপঢৌকন, কোনো পুরস্কার, এগুলো গ্রহণ করতে পারবে না। যখন ডক্টর ইউনূস, যেমন মনে করো ডক্টর ইউনূস হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছেন, কিন্তু তিনি যখন পুরস্কারটা রিসিভ করতে যান তখন তিনি রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে গেছেন। রাষ্ট্রপতি যদি বলতো যে না আপনি এটা গ্রহণ করতে পারবেন না, তাহলে ডক্টর ইউনূস এটা পারতেন না। আচ্ছা, তাহলে ব্যতীত হচ্ছে 30। 31-এ বলা হয়েছে আইনের আশ্রয় লাভের অধিকার, অর্থাৎ সবাই সমানভাবে আইনের আশ্রয় লাভের অধিকার বহন করবে, প্রত্যেকের এই অধিকার আছে আইনের সমান আশ্রয় লাভ। এবার আসি স্বাধীনতা, এটা বলা হয়েছে 32। 32-এ বলা হয়েছে স্বাধীনতা, কিসের স্বাধীনতা? জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ, স্বাধীনতা মানে 32। এখানে বলা হয়েছে আইন অনুযায়ী, আইন অনুযায়ী ব্যতীত জীবন, আইন অনুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা হইতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না। আইন অনুযায়ী ব্যতীত জীবন ও মানে অযৌক্তিক ভাবে বা বেআইনি ভাবে কোনো ব্যক্তিকে জীবন ও ব্যক্তি স্বাধীনতা হইতে কোনোভাবেই বঞ্চিত করা যাবে না। রক্ষা, রক্ষা বলা হয়েছে 33। রক্ষার সাথে আমরা মিলাবো অনুচ্ছেদ 33, যেখানে বলা হয়েছে গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষণ, গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষণ। আচ্ছা, তারপরে আমরা আসি নিষিদ্ধ। নিষিদ্ধ মানে হচ্ছে 34। নিষিদ্ধ মানে হচ্ছে জবরদস্তি শ্রম নিষিদ্ধ, অর্থাৎ জোর করে কাউকে কোনো কাজ করানো যাবে না। যেমন এইটা লঙ্ঘন হয় বারবার গার্মেন্টসে এই অনুচ্ছেদটা বারবার লঙ্ঘন হয়। তার কারণ হচ্ছে কি, গার্মেন্টসে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাজ করানো হয় বেতনের ভিত্তিতে, আবার বিকাল 5টা থেকে রাতের 11টা পর্যন্ত অনেকে ওভার টাইম করে। ওভার টাইমের জন্য আলাদা পয়সা দেওয়া হয় ঠিকই, কিন্তু অনেকেই আছে টাকার বিনিময়ে হলেও এই ওভার টাইমটা করতে চায় না, কারণ শরীরে কুলায় না অনেকেরই। 9টা থেকে 5টা পর্যন্ত করে সে বাসায় যেতে চায়, কিন্তু গার্মেন্টসের মালিকরা জোর করে রাখে যে না 11টা পর্যন্ত থাকতে হবে, এই জন্য তো তুমি এক্সট্রা পেমেন্ট পাচ্ছ। কিন্তু অনেকেই পেমেন্ট নিয়েও কাজ করতে আগ্রহী না, তারা বলে যে আমার পেমেন্টের দরকার নেই, আমাকে 5টা ছেড়ে দেন। কিন্তু গার্মেন্টসের মালিক ছাড়বে না। এখানে বারবার এটা লঙ্ঘন হয়। 34 নম্বর অনুচ্ছেদ জবরদস্তি শ্রম নিষিদ্ধ। আচ্ছা, 35-এ
35-এ বলা আছে বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ। এই যে বিচারে, এটা হবে 35 নং অনুচ্ছেদ। এখানে বলা আছে বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ। এবার আমরা চলে যাই চলাফেরা। চলাফেরা মানে কি? 36 নম্বর অনুচ্ছেদ। 36 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে চলাফেরার স্বাধীনতা। চলাফেরার স্বাধীনতা 36 নম্বর অনুচ্ছেদ। 36-এ চলাফেরা, 37-এ সমাবেশ, 38-এ সংগঠন, 39-এ চিন্তা, 40-এ পেশা, 41-এ অধিকার, ধর্মীয় অধিকার। এই 6টা অনুচ্ছেদ গুরুত্বপূর্ণ বেশি। 36 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে চলাফেরার স্বাধীনতার কথা। এখানে 36-এ কি বলা হয়েছে? জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে বাংলাদেশের সর্বত্র অবাধ চলাফেরা, ইহার যে কোনো স্থানে বসবাস ও বসতি স্থাপন এবং বাংলাদেশ ত্যাগ ও বাংলাদেশে পুনঃ প্রবেশ করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে। এখানে কিন্তু কথা আছে, জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে। ইচ্ছা করলেই তো আমি এখন যদি বলি আমার চলাফেরার স্বাধীনতা, আমি এখন ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে যাব, এটা সম্ভব না। আমার চলাফেরার স্বাধীনতা আছে, আমি এখন মেয়েদের কমন রুম দিয়ে যাব, এটা সম্ভব? এগুলা সম্ভব না। যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে। আচ্ছা, 37-এ বলা হয়েছে সমাবেশের কথা। 37 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সমাবেশের স্বাধীনতা, অর্থাৎ জনশৃঙ্খলা বা জনস্বার্থের জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে। কি বলা হয়েছে? জনশৃঙ্খলা ও জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্র অবস্থায় সমবেত হইবার এবং জনসভা ও শোভাযাত্রায় যোগদান করিবার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। এটা হচ্ছে সমাবেশ করার অধিকার। এবার আসছি সংগঠন, যেটা বলা হচ্ছে 38 নম্বর অনুচ্ছেদে। 38 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সংগঠনের স্বাধীনতা। জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে সমিতি বা সংগঠন করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে। তবে কি কি সংগঠন করা যাবে না? যেমন ধর্মীয়, সামাজিক এবং সাম্প্রদায়িকতা, এগুলা বিনষ্টকারী, সাম্প্রদায়িক যে সম্প্রীতি, এগুলা বিনষ্টকারী কোনো সংগঠন করা যাবে না। ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ, জন্মস্থান বা ভাষার ক্ষেত্রে নাগরিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করে এরকম কোনো সংগঠন করা যাবে না। জঙ্গি সংগঠন করা যাবে না। এমন কোন সংগঠন যদি থাকে যেটার উদ্দেশ্য এবং লক্ষ্য সংবিধান পরিপন্থী কোনো কাজ, সেটা করা যাবে না। এরকম সংগঠন করা যাবে না। আচ্ছা, তারপরে আসি চিন্তা। এটা বলা হয়েছে 39 নং অনুচ্ছেদ, অর্থাৎ চিন্তা ও বিবেকের স্বাধীনতা। চিন্তা ও বিবেকের স্বাধীনতা ও বাক স্বাধীনতা। চিন্তা ও বিবেকের স্বাধীনতা ও বাক স্বাধীনতা। প্রশ্নটা বেশি আসে এরকম যে বাক স্বাধীনতা কত নং অনুচ্ছেদে বলা হয়েছে? এটা হলো 39। এখানে বলা হয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা বা নৈতিকতার স্বার্থে কিংবা আদালত অবমাননা, মানহানি বা অপরাধ সংগঠনের প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকারের এবং সংবাদপত্রের স্বাধীনতার অধিকার। তাহলে কি হলো? চিন্তা ও বিবেকের স্বাধীনতা, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সকল স্বাধীনতা 39 নং অনুচ্ছেদ। 40 পেশা বা বৃত্তির স্বাধীনতা। পেশা বা বৃত্তির স্বাধীনতা অর্থাৎ যে কোনো ধরনের পেশা, যে পেশা তোমার জন্য, সমাজের জন্য ক্ষতিকর না, রাষ্ট্রের জন্য ক্ষতিকর না, এরকম যে কোনো পেশা তুমি বেছে নিতে পারবা।
41-এ বলা হয়েছে ধর্মীয় অধিকার, ধর্মীয় স্বাধীনতা। প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের স্বাধীনতা থাকবে, এটা। আচ্ছা, তারপরে যে অধিকার, এই যে অধিকার, এই যে অধিকার, এই অধিকার মানে হচ্ছে সম্পত্তির অধিকার। এটা বলা হচ্ছে 42 নম্বর অনুচ্ছেদ, সম্পত্তির অধিকার। অর্থাৎ তুমি তোমার নামে সম্পদ রাখতে পারবা, বৈধ উপায়ে ইনকাম করে, এগুলোর সমস্যা নেই। গৃহে, গৃহে মানে হচ্ছে গৃহ ও যোগাযোগের রক্ষণ, এটা বলা হয়েছে 43-এ। বলবৎকরণ, এটা হচ্ছে মৌলিক অধিকার, বলবৎকরণ, এটা বলা হয়েছে 44 নং অনুচ্ছেদ, মৌলিক অধিকার বলবৎকরণ। তারপরে হচ্ছে শৃঙ্খলামূলক, এটা বলা হয়েছে 45-এ, শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন, শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন, এটা বলা হয়েছে 45-এ। 45-এ বলা হয়েছে কোন শৃঙ্খলা বাহিনীর সদস্য সম্পর্কিত কোন শৃঙ্খলামূলক আইনের যে কোনো বিধান উক্ত সদস্যদের যথাযথ কর্তব্য পালন বা উক্ত বাহিনীকে শৃঙ্খলা রক্ষা নিশ্চিত করিবার উদ্দেশ্যে প্রণীত বিধান বলিয়া অনুরূপ বিধানের ক্ষেত্রে এই ভাগের কোনো কিছুই প্রযোজ্য হইবে না। তারপর হচ্ছে দায় মুক্তি, অর্থাৎ দায় মুক্তি বিধানের ক্ষমতা, এটা হচ্ছে 46 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে দায় মুক্তি। আমরা দায় মুক্তি কিন্তু দেখেছি যে বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে কিভাবে দায় মুক্তি দেওয়া হয়েছিল, ঠিক তেমনি ভাবে, যেমন এখানে বলা আছে যে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি জাতীয় মুক্তি সংগ্রামের প্রয়োজনে কিংবা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে কোনো অঞ্চলে শৃঙ্খলা রক্ষা বা পুনর্বহালের প্রয়োজনে কোনো কার্য করিয়া থাকিলে সংসদ আইনের দ্বারা সেই ব্যক্তিকে দায়মুক্ত করিতে পারিবেন। শৃঙ্খলা রক্ষার জন্য বা দেশের স্বাধীনতার জন্য বা দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য বা দেশের উন্নতির জন্য, মঙ্গলের জন্য যদি সরকারি কোনো কর্মকর্তা কোনো কার্য করিয়া থাকিলে, মানে করিয়া ফেলায়, মানে কার্য মানে অকার্য হইতে পারে, এটা এটা মূলতই অকার্যের জন্য, কুকাম করিয়ে ফেলে, মেরে ফেলে কাউকে, এরকম যদি গোটা করে তাহলে তাকে দায় মুক্তি দেয়া যাবে। ওই দায় মুক্তিটা দিছিল বঙ্গবন্ধুকে হত্যাকারী যারা ছিল তাদেরকে জিয়াউর রহমান ওই দায় মুক্তিটা দিয়েছিল। বলা ছিল যে তারা রাষ্ট্রের প্রয়োজনে হত্যা করেছে, রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের মঙ্গলের জন্য, এই বলে তাদেরকে দায় মুক্তি দিয়েছিল, দায় মুক্তি অধ্যাদেশ। আচ্ছা, তারপরে আসি কতিপয় আইনের হেফাজত, ওই যে হেফাজত করলো, এটা হবে 47, মানে হচ্ছে কতিপয় আইনের হেফাজত, এটার বিস্তারিত দরকার নাই। তাহলে আজকে এই পর্যন্তই রাখবো, তৃতীয় ভাগ পর্যন্ত। এর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে কিনা, স্যার, বলো। সংবিধানের জন্য একটা বই, কোন বইটা ফলো করতে পারি? সংবিধান প্রথমত। সংবিধানের জন্য কোনো কিছুই ফলো করার দরকার নাই। আমি যেই তোমাদেরকে যে স্লাইডটা দিব, যে স্লাইডটা আমি পড়াচ্ছি, শুধু যদি এই স্লাইডটাও পড়ো, কারণ কি আমি তোমাকে বলি, এই যে দেখো আমার হাতে একটা সংবিধান আছে বিশাল বড়, এই সবটা পড়ার কি তোমার কোনো দরকার আছে? প্রশ্নই আসবে দুইটা, আচ্ছা স্যার। বুঝতে পারছো? এখান থেকে প্রশ্ন আসবে দুইটা থেকে তিনটা, তোমার তো কোনো বই ফলো করার দরকার নাই। আমি যেই এই স্লাইড গুলা বানিয়েছি, এই লেকচারটা অনেকগুলা বই থেকে ফলো করে বা দেখা দেখি করে, অনেক প্রশ্ন ঘেটে আমি কিন্তু এইগুলা তৈরি করছি। তো তোমার 2-3 নাম্বারের জন্য আর কোনো বই ফলো করার দরকার নাই, জাস্ট এটা পড়ো, এটা পড়ো। স্যার, আর হচ্ছে একটা অ্যাপস তুমি মোবাইলে নামায় রাখবা, যেহেতু অ্যান্ড্রয়েড ফোন আছে, একটা অ্যাপস নামায় রাখবা, যে সংবিধান একটা অ্যাপস আছে, এটা ইনস্টল করে রাখবা, মাঝে মধ্যে ওইখানে দেখবা। আর কোনো বই টই কেনার দরকার নাই, আমি মনে করি প্রয়োজন নাই। বুঝতে পেরেছো? তাহলে হচ্ছে 28-এর 1-এ এটা বলা আছে, 28-এর 2, 39-এর 2 এর ক। আচ্ছা, জরুরি অবস্থা যখন জারি হয় তখন 46 থেকে 42 পর্যন্ত সকল অধিকার স্থগিত হয়ে যায়, শুধু একটা মাত্র চালু থাকে, সেটা হচ্ছে 41 নম্বর অনুচ্ছেদ, যেটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতা, এটা শুধু চালু থাকে, আর সব অফ হয়ে যায়। তাহলে আমি শেষ করব, কারো কোনো প্রশ্ন না থাকলে। ঠিক আছে। আর হচ্ছে এটার যে
আচ্ছা, পিডিএফ করে আমি এখনই দিয়ে দিচ্ছি, তোমরা পেয়ে যাবে এখনই। কার কাছে নাই? অনেকের কাছে এটা থাকার কথা, আমার লেকচারটা। আচ্ছা ঠিক আছে, আমি স্যার দিয়ে দিব। পিডিএফ? হ্যাঁ দিয়ে দিব। সবাই ভালো থেকো, হ্যাঁ। ওকে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে।